আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, আর কারাগারের নির্দেশ দেওয়া হয়েছে কারো জামিন হলে সাথে সাথে অন্য মামলা থেকে গ্রেপ্তার দেখানো। এমন একটা অস্থির অবস্থা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছে। আগে গভর্নর বলেছেন, আমি আসলে পদচ্যুত হই নাই, কোনো চিঠিও পাই নাই, শুনলাম আমি নাই, তাই চলে যাচ্ছি। এমন একটা ফরিদ ভাই, শেখ ফরিদ আমাদের পিএবি মানুষ, তার সঙ্গে এসব বিষয়গুলি আলাপ করবো। ফরিদ ভাই, আপনি কিভাবে দেখছেন এগুলা? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি আপনি অবশ্যই আমার চেহারাও দেখতে পাচ্ছেন, আওয়াজও পেয়েছেন যে আমি আপনার কথা শুনে হাসতেছি। অর্থাৎ দেশটা যে কিভাবে চলতেছে, যে একটা প্রতিষ্ঠানের কর্ণধার বলতেছে আমি কিছুই জানি না, শুনেছি চলে গেলাম। মানে অনেকটা চড়ুইবাতি খেলার মতো, মন চাইলেও খেললাম, না হলেও ভেঙে দিলাম। ওই যে ছোটবেলা আমরা খেলতাম, বাংলাদেশ ব্যাংক, জি, তা বাংলাদেশ ব্যাংকের মতো, যেটা বাংলাদেশের মেরুদণ্ড, সেই ব্যাংক নিয়ে ব্যাংকের গভর্নর এই কথা বলে। মানে দেশটা যে আসলে, শুরুতেও বলেছিলাম যে দেশটা হলো একটা গনিমতের মালে পরিণত হয়ে গেছে, এখনো দেখি গনিমতের মাল হিসেবেই আছে। তাই যদি না হতো তাহলে এটা কিভাবে বলে তারা? যদি তাই না হতো, আপনি বলেন যে এটা কি করে সম্ভব এটা বলা, যে আপনার তিনি বলতেছেন যে আমি কিছুই জানি না কিন্তু চলে যেতে হচ্ছে। তাহলে কিছুই জানেন না, তিনি চলে যান কেন? যে কিছু জানবে না তার তো চলে যাওয়ার কথা না। চলে যাওয়ার কথা, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, কোন বলে আপনি চলে যাচ্ছেন? কার কথায় চলে যাচ্ছেন? মানে একটা বুঝিয়ে যাবেন, চলে যাবেন, নতুন দিয়ে বুঝিয়ে যাবেন। মানে একটা নিয়ম হলো যে আপনি যদি একটা মানে একটা ছোট্ট টি স্টল চালায় কেউ, ছোট্ট একটা মুদি দোকান চালায় বা ছোট্ট একটা পানের দোকান চালায়, তারপর কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া যায় যে আমার এতগুলো পান আছে, জর্দা আছে, আমার স্টকে এত বস্তা চাল ডাল নুন তেল আছে, বোঝা যায়। বা একটা টি স্টলে গেলেও বলে যে অমুক দোকানে এত বাকি আছে, তমুকের কাছে এত পাবো, অমুকের কাছ থেকে এত অ্যাডভান্স নেওয়া আছে, বা এতগুলা কাপ ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে আমরা যে সমস্ত বাক্য প্রয়োগ করতে দেখলাম, বিশ্বাস করেন না, আমার এগুলো মানে অনেক সময় শিরোনাম পরে বিশ্বাস করতে পারি না যে এই সমস্ত ভাষা রাজনীতিতে, অর্থনীতিতে একটা দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ বলতে পারে। যেমন আপনি শুনেছেন যে যোগাযোগ মন্ত্রী যে কথাটা বলেছে, রবিউল ইসলাম নাকি কি যেন তার নাম, তিনি যেভাবে চাঁদাকে বৈধতা দিয়েছেন, এগুলো বিশ্বাস করা যায় যে দায়িত্বপ্রাপ্ত একটা লোক বলে? আর আপনি যেটা সুন্দর একটা কথা বলেছেন যে আমার ভাবির পোলারা অনেক কিছুই দাবি দাওয়া করেছে, তাদের অনেক বায়না আছে, তাদের বায়না আপনার তাদের জুলাই সনদ নাকি কি যেন সনদ নাম দিছে, সেগুলো বাস্তবায়ন করা। এখন তারাই লুকিয়ে বেড়াচ্ছে। শুধু তারাই না, আমার ভাবির পোলা, তার যে খালু খালা, তাদের ফরিদ আক্তারা তো খুঁজে পাইতেছি না। রেজওয়ানা সাহেব কোথায়? রেজওয়ানা সাহেব এখন কোথায় আমরা জানি না। তো এই যে যে দেশে এই ঘটনাগুলো যে পরপর ঘটতেছে, এগুলো হাস্যকর। আবার আরেক ভাবির পোলা বলেছে আওয়ামী লীগের অফিস যদি খুলে দেয় তাহলে নাকি বিএনপির অফিস আওয়ামী লীগের অফিসের মতো বন্ধ হয়ে যাবে। মানে কি বলবো আর, যত বড় মুখ নয় তত বড় কথা। মানে মনে হয় যে তারা একজন ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন ফরিদ ভাই, একটা তানিয়া আমিরের একটা শুনছিলাম, উনি বলছেন এমন একটা তারা কাঠামো তৈরি করে গেছে যে আপনার জুলাই সনদ আইনে বৈধতা দিতে আপনার 30 জন হলেই নাকি কোরাম হয়ে যাবে। 30 জন, মানে তারা হিসাবই ছিল তারা মধ্যে সর্বোচ্চ 30টা আসন পেতে পারে। তারা 70টা পেয়ে গেছে, তারা 70টার মতো পেয়ে গেছে, তারা 30টা হয়তো পেতে পারতো। বিধানে লিখিত বিধান আছে, এখানে 30 জন থাকে, এটা কোরাম হলেই পাস করা যাবে। শুকনা দেখি আমার ভাবির পোলারা তো বলছিল যে ভাবির পোলারা এত সহজ মনে করলো কেন? তারা এত সহজ মনে করেছিল, তারা বলেছিল বিরোধী দল থেকে নিতে হবে স্পিকার নাকি ডেপুটি স্পিকার, বলছিল তো কত কিছু। কিন্তু আমরা কি দেখলাম, জুলাই সনদকে কিক আউট করে দিয়ে বিএনপি নিজেরই স্পিকার, তারপর আপনার ডেপুটি স্পিকার তারা নিয়োগ দিয়ে দিয়েছে। বিএনপি তো বলেছে, বিএনপিরা তো বলেই দিয়েছে যে যে তারা তথাকথিত গণভোট নাকি গণরিয়া ভোট, এটাতে রাজি ছিল না,
কিন্তু এটা যদি না করতো তারা নির্বাচনে দিত না। দিত না। তো আমরা আগেও জানতাম, আমরা তো আগেই বলছি যে বিএনপি মানুষ অনুরোধে ঢেকে গেলে এরা অনুরোধে হাতে গিলে ফেলেছে, বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। নইলে কি আর জামাতের আমির এমপি হয়, আমার ভাবির পোলা 6টা এমপি হয়, জুনায়েদ সাকি এমপি হয় কোনোদিন সম্ভব? এরা জীবনে আর বাপ দাদা 14 গোষ্ঠী স্বপ্ন দেখছিল। জামাতের আমির তো 3বার হ্যাট্রিক করছে, এবার 40 হইতো। আর আমার ভাবির পোলা যে 6জন এমপি হয়েছে, এলাকায় গিয়ে তার বাপকে তাদের যে বাপ চাচা আছে তাদের বলুক একটু মেম্বার হয়ে দেখাইতে, কাউন্সিলর হয়ে দেখাইতে। এমপি তো বহুত দূরের কথা। জুনায়েদ সাকির 14 গোষ্ঠী কোনোদিন চিন্তা করছে যে এমপি হতে দূরের কথা, একটা মেম্বার হইতে পারবে নিজের এলাকায়? পাবে না, আমরা দেখেছি। তো এদের 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 ক্ষমতা বিএনপি বের করবে। অলরেডি আমরা দেখেছি যে মহামান্য প্রেসিডেন্টকে দিয়ে বিএনপি গেম খেলে দিয়েছে, কি সুন্দর সব তথ্য ফাঁস করে। এইভাবে আস্তে আস্তে ফাঁস হবে সবকিছু। জুনায়েদ সাকির লোকই একদিন বলবে কিভাবে সিল মারা হয়েছে। ওই যে কয়দিন পরে ভাবির ছেলে, যে হান্নান মাসুদ আমার ভাবির ছেলে, কিভাবে দৌড়ানি খাইতেছে। যে ব্যক্তি ভোটে নির্বাচিত তাকে দৌড়ানি দিবেন এত সস্তা? ওই এলাকার জনগণ মানবে? ওকে তো ভোটই কেউ দেয় নাই, সেই জন্য দৌড়ানি খাইতেছে, আরো খাবে। এটা আমি আগে অনুমান করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম আমার ভাবির ছেলেরা এবং জামাতিরা এমপি নির্বাচিত হলেও এরা দৌড়ের উপরে থাকবে। আমি বলেছিলাম যে এই সরকার 3 বছর ক্ষমতায় থাকবে এবং 3 বছরের মধ্যে এরা 30 বার দৌড়ানি খাবে। ওটা আগে বলে রাখছি, কিন্তু এত তাড়াতাড়ি শুরু হবে দৌড়ানি খাওয়া এটা জানতাম না। অলরেডি আমার ভাবির পোলার কপালে তো স্টিকার মেরে দিছে, আমরা শুনলাম যে তার কপাল দাগ হয়ে গেছে। এখন দেখুক মব ভায়োলেন্সের জনকেরা মব কেমন লাগে একটু বুঝুক, দেখুক। তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভাইরাল হয়ে গেছে, কোথায় বলেছে সার্জিস, আমরা যা ইচ্ছা তাই করতাম, ইচ্ছা করতো সচিবালয়ে ঢুকে যেতাম, যা ইচ্ছা তাই করতাম আমরা। হ্যাঁ, তাই তো করছে তারা। তাদের খালু শ্বশুরা ছিল ডক্টর ইউনূস, আর তাদের দুলাভাইয়া ছিল ওয়াকার। এদের খালু শ্বশুর আর দুলাভাই থাকতে যেখানে ইচ্ছে সেখান থেকে যাওয়াই যায়। তাদের তো আমরা দেখেছি তারা যা বলতো, মানে খোদায় কিছু বললে তাও হইতে দেরি হইতো, এদের কিছু বললে আর দেরি হইতো না। আমরা দেখেছি তো এই মব সন্ত্রাসীদের কার্যকলাপ এখন করুক। এখন আমার ভাবির পোলাদের বলেন এখন একটু পদত্যাগ করে আবার ইলেকশন করুক, করে একটু দেখাই দিয়ে কয়টা ভোট পায়। এজেন্ট খুঁজে পাবে। এই যে এত ফালাফালি এজেন্ট, এখন তার ডক্টর ইউনূসও নাই, তার খালু শ্বশুরও নাই, তার দুলাভাই ওয়াকারও নাই। এখন এই যে শুনতাছি আমার ভাবির পোলারা নাকি আবার এমপি মেয়র ইলেকশন করুক, করে দেখুক না, ওরে দেখুক না, এজেন্ট খুঁজে পাই। মেয়র ইলেকশন করবে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে সরকার এত দুর্বল, সে জানে সে ইলেকশনে পাস করতে পারবে না, এর জন্য তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে। এর আগে কি ছিল, এরা যে মানে চালানো বলে শুই সেটা কেন তুই, মানে হাসিও আসতেছে যে আমার কারা এই কথা বলে। আমার ভাবির পোলারা যারা খুব শক্তিশালী শাসক ছিল, তারা এত শক্তিশালী শাসক ছিল, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল কেন মাঠে? এত বল, এত শক্তি, এত সাহস, এত যোগ্যতা, এত গ্রহণযোগ্যতা, প্রশাসক তারা নিয়োগ দেয় নাই? মানে হাস্যকর ব্যাপার। মানে অভিযোগগুলো দেখেন, মানে নিজেরা মানে বলতেছে যে নিজেরা হিরোইন, মানে আফিম খেয়ে আরেকজনে বলতেছে যে মদ খায় কেন, বিএনপি মদ খায় কেন, বিষয়টা এরকম। প্রশাসক নিয়োগ দিবে না, কি করবে? তাদের রেখে যাওয়া সে ডাস্টবিন শফিকের লোকজনে রেখে দিবে, তারা তাদের কিক আউট করবে, তারপরে তারা নির্বাচন দিবে। নির্বাচন তো দিবেই, নির্বাচন কি দেশে হবে না? হবে। নির্বাচন এখন বিএনপি নিজের স্বার্থেই দিবে। তারা কি প্রশাসক দিয়ে এই সিটিগুলো চালাবে না। তারা নিজেদের লাভের জন্য বিএনপি ইলেকশনে ঘোষণা করবে। আর তখন আমার ভাবির পোলারা দেখবো তখন জামানত কয়টা থাকে আগে দেখেন না, নমিনেশন সাবমিট করতে পারে কিনা, এজেন্ট খুঁজে পাই কিনা। আমার ভাবির পোলারা কেউ কেউ না বলছে ইলেকশন করবে, দেখি এবার বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। এককভাবে নির্বাচন করবে, জোটের কথা মনে রাখবে, জোটের জন্য খোলা, এককভাবে নির্বাচন করবে। তার একক স্যারে এই জামাতের সাথে, ওরা তো কিসের একক আর ফেকক, এরা তো জামাতেরই আন্ডা বাচ্চা। এরা সবাই মিলে নির্বাচন করুক, দেখেন জামানত থাকে কিনা। তার চেয়ে বড় কথা দেখেন এদের নমিনেশন সাবমিট করে এদের কেন্দ্র পর্যন্ত যাইতে পারে কিনা, এদের উষ্টায় বঙ্গোপসাগরে মান্ডা খালে পাঠায় কিনা, সেটা আগে দেখেন। আব্দুল্লাহ বলছে সে একটা আঙ্গুলের ইশারা দিলে আবার কোন অভ্যুত্থান হয়ে যাবে। নবী হয়ে গেছে আর কি, ওই যে নবীর আঙ্গুলের ইশারায় নাকি 7 ভাগ হইতো। হাসানাত আব্দুল্লাহ বলতেছে আঙ্গুলের ইশারা দিলে দেশ হেন হবে তেন হবে। আঙ্গুলের ইশারা দিয়ে দেখুক না, দেখি ওর আঙ্গুল থাকে কিনা, ওর আঙ্গুল রাখবে বিএনপি, ওর এমপি গিরি থাকে কিনা, এটা আগে দেখেন। ওই এলাকায় ঢুকতে পারবে না। কেবল তো হান্নান মাসুদ আর ওই যে পাটোয়ারি নাকি ফাটোয়ারি দৌড়ানি খেয়েছে, আপনি লিখে রাখেন। এই কালাভাড়া আমার ভাবির পোলা পুলিশের দৌড়ানি খাবে। তার ব্যবহার গুলো দেখেছেন, তার পুলিশকে পাশে বসে এমন ভাবে কথা বলতেছে, মুই কি হনুরে, মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে।
অথবা রাশিয়ার পুতিন চলে আসছে এমন ভাবে কথা বলতেছে, দেখেন না এদের কি পরিণতি হয়। পুলিশের এদের যে অ্যাকশন আমরা বিএনপির ক্ষেত্রেও দেখছি যে বরিশালের একটা আদালতে ঢুকে একজন মব করলো, বিএনপির আইনজীবী নেতা, কোর্টের এই ভাঙ্গে সেই ভাঙ্গে কেন জামিন দিয়েছে, হ্যাঁ, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো দিক। এটা যেমন খারাপ দিক যে সে সেখানে গিয়ে মব সন্ত্রাস করেছে, মব ভায়োলেন্স করেছে, ভালো দিক হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেই জন্য কিন্তু বলেছিলাম যে অনির্বাচিত ভালো সরকারের চাইতে নির্বাচিত নিকৃষ্ট সরকারটাও ভালো। তারেক রহমানের সরকার যদি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচিত সরকারও হয়, তবে ইউনূস সরকারের চেয়ে ভালো। সেই জন্যই কিন্তু মব ভায়োলেন্স করার সাথে সাথেই বিএনপি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তার কিন্তু ইচ্ছা নাই তাকে গ্রেপ্তার করার, বাধ্য। প্রচার না হলে এটা গ্রেপ্তার করতো না, কিন্তু ভিডিও চলে এসেছে তাই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখন তাকে ছেড়ে দিবে না রাখবে সেটা পরে, অন্তত গ্রেপ্তার করেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এত সহজ না। আমার ভাবির পোলাদের বিরাট ক্ষমতা, আঙ্গুল ইশারায় নবী রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা করে ফেলতো, 2 ভাগ করতো নাকি শুনেছি। এখন আবার এরা বাংলাদেশকে 2 ভাগ করতে চায়, মান্ডা খালে নামাবে। কিছুদিন পরেই আমার ভাবির পোলাদের কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে কি নদী জানা, সেগুলো ডাকাতিয়া নদী বলেন, আর ওই যে মেঘনা নদী বলেন, ওখানে শো হবে না, মান্ডা খালে শো হবে। নিশ্চিত থাকেন, এদের ভালো পানিতে শো হবে না। পদ্মা, মেঘনা, যমুনা অথবা মনে করেন যে তিস্তা নদী না, ডাকাতিয়া নদী না, চাঁদপুরের, এদেরকে একটা সোজা মান্ডা খালে শো হবে জনগণ। সেই সময় চলে আসতেছে খুব শীঘ্রই। হান্নান মাসুদ দিয়ে শুরু হয়েছে মনে হয়। জি, রাষ্ট্রপতির ইন্টারভিউটাকে আপনি কিভাবে দেখুন করবেন? এটাকে আমি কিভাবে, বিতর্ক আছে কিছু। রাষ্ট্রপতির দায় আছে, কোনো সন্দেহ নেই। রাষ্ট্রপতির ব্যক্তিগত, মানে সে তার ব্যক্তি না, সে তো প্রতিষ্ঠান, তার দায় আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বলবো, তার এই সাক্ষাৎকারটা, তার এই বক্তব্যটা বাংলাদেশের রাজনীতিতে একটি ধাক্কা দিয়েছে, বিরাট ধাক্কা। বিশেষ করে ডক্টর ইউনূস, জামাতের আমির, এদের কপালে শনি আছে। এর এই ভাষণের কারণে ওয়াকার সাহেব সহ উপদেষ্টা পরিষদ এবং জামাতের আমির ফেসে যাবে। এই সাক্ষীতে অনেকেরই জেল হবে, ফাঁসিও হবে, কোনো সন্দেহ নেই। আজ হোক আর কাল হোক, এই প্রেসিডেন্টের ভাষণের উপরে, আমি আবার বলছি, প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে বিতর্ক আছে, প্রেসিডেন্টের অবস্থানে, প্রেসিডেন্টের রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই বক্তব্য অনেক উপদেষ্টার জন্য, ইউনূসের জন্য তো বটেই, এমনকি জামাতের জন্য কাল হয়ে দাঁড়াবে, এমনকি তাদের ফাঁসির দড়িতেও ঝোলাই। কারণ আপনি একটা প্রেসিডেন্টকে আপনি মানেন বা না মানেন, আপনি প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন না করেন, কিন্তু যখন তাকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়, রাষ্ট্রপতির পদ, এটা সবার সাংবিধানিক পদ, আপনি তখন তার সাথে, তিনি শুধু তাই না, তিনি অ্যাবভ দ্য ল, মানে যতক্ষণ ক্ষমতায় থাকেন, রাষ্ট্রপতি যতক্ষণ ক্ষমতায় থাকেন তিনি অ্যাবভ দ্য ল, মানে সংবিধানের উপরে নয়, তিনি আইনের ঊর্ধ্বে, তার নামে মামলা মোকদ্দমা কিছু করা যাবে না। আর তার সাক্ষী মানে সাক্ষী, তার সাক্ষীর জেরাও চলবে না। তিনি যা বলেছেন সেটাকে সত্য ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। তিনি যে কথা বলেছেন ক্ষমতায় থাকতে, এমন না যে তিনি প্রেসিডেন্ট পদ তার শেষ হয়ে গেছে, রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিয়েছেন, তারপরে তিনি এগুলো বলেছেন, তাহলেও তারা বেঁচে যেতে পারতো। কিন্তু যেহেতু পদে থেকে এগুলো বলেছেন, ইউনূস বলেন, ওয়াকার বলেন, জামাত বলেন, জামাতের নেতারা বলেন, জুলাই সন্ত্রাসীরা বলেন, অথবা আপনি এই উপদেষ্টা পরিষদ বলেন, সকল্ড উপদেষ্টা এনজিওগ্রাম সরকার ছিল, প্রত্যেক ব্যক্তির ফাঁসি হবে, কেউ ঠেকাতে পারবে না। শুধু বিএনপি, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, শুধু বিএনপিকে ইউনূসের বিরুদ্ধে একটা মামলা শুধু নিতে দেন, আমি বলেছি আজকে 1000 মামলা হবে কমসে কম সারা বাংলাদেশে। অলরেডি ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, তিনি বলেছেন তিনি কয়েকটা মামলা করবেন। কি মামলা করবেন সেগুলো উনি বলেছেন। রাষ্ট্রপতি একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন। কিন্তু আমি নিজেও মামলা করব, আমি হয়তো উইদিন 30 days এর মধ্যে আমিও মামলা করব, এবং আমাদের লোকজন আরো তৈরি হয়ে আছে মামলা করার জন্য। আমি মামলা করব যে এই ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশে যে মব ভায়োলেন্স হয়েছে, এগুলো সকল কিছুর মদতদাতা তিনি। পাশাপাশি তিনি আমাদের সংবিধানে হাত দিয়েছেন। আমার রাষ্ট্রপতি, আমি আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগের পক্ষে মামলা করতে পারবেন না, কিন্তু রাষ্ট্রপতির পক্ষে যে কেউ মামলা করতে পারবে। রাষ্ট্রপতি সবার, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে তিনি সবার নন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে, তারপর রাষ্ট্রপতি তো সরাসরি বাংলাদেশের যে কোনো নাগরিক, তার পক্ষে আমি আইনজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কেউ মামলা করতে পারে প্রেসিডেন্টের পক্ষে। এছাড়া যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করতে পারবে,
আমিও তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তার কারণে, তার এই মব ভায়োলেন্সের কারণে তো আমাকে 18 মাস যাবত, আমাকে 19 মাস যাবত আমাকে আত্মগোপনে থাকতে হচ্ছে। তার কারণে তো আমি ক্ষতিগ্রস্ত, আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি রাষ্ট্রীয়ভাবে আমার সংবিধান ক্ষতিগ্রস্ত। এগুলো তো তার বিরুদ্ধে বিভিন্ন, আমি আমার যে যারা আইনজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে কি ধারায় কি ভাবে মামলা করে আমি করবো, আমি নিজেও করবো। সুতরাং বাংলাদেশ, আপনি নিশ্চিত থাকেন, রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ পদ, সেই ব্যক্তিকে বন্দি করে জিম্মি করে রাখা হয়েছে, তার প্রেস উইং থেকে সবাইকে সরিয়ে নিয়েছে, তার কোনো কথা বলার সুযোগ ছিল না। আর এই লোকটা আজকে কথা বলতে পেরে কি এটা ফুরফুরে মানুষ আসতে দেখলাম। আবার ওই যে এরিয়াতে গেল, বিডিআর এর ওই কবরস্থানে গেল, বেশ ফুরফুরে লাগলো তাকে, যে এতদিন পর কথা বলতে পারছে সে। রাষ্ট্রপতির উচিত তো তিনি তো মামলা করবেন না, তিনি হুকুম দিবেন, তার তো মামলা করতে হবে না। রাষ্ট্রপতি থাকা গেলেন তিনি তো এদের অ্যারেস্ট করতে পারেন, তিনিও করতে পারেন। হয়তো তিনি বিভিন্ন বাধ্যবাধকতার কারণে, জাতীয় আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে তিনি হয়তো করবেন না, কিন্তু যে কেউ মামলা করতে পারে। বিশেষ করে সংবিধানে হাত দেওয়ার জন্য ডক্টর ইউনূসের উপর বাংলাদেশের এমনকি 32 নম্বর বাড়ি ভেঙেছে, এই কারণে মামলা করতে পারে যে কেউ, কারণ ওটা বাংলাদেশের সম্পত্তি। এখন জাতীয় ঈদের নামাজ পড়তে দিত না ইউনূস। জি জি জি, এগুলো আমার মনে হয় আমি বললাম তো, একটা মামলা শুধু সরকার গ্রহণ করুক, 1 মাস মধ্যে 1000 মামলা হবে, আপনি লিখে রাখেন। এর মধ্যে 2-3টা মামলা তো আমারই থাকবে, 1000 মামলা হবে। আরেকটা বিষয়, মজার বিষয় খেয়াল করছেন কিনা ভাই, এই যে 21শে ফেব্রুয়ারি গেল, ইউনূস কোনদিন এর আগে শহীদ মিনারে যেত না, স্মৃতিসৌধে যেত না, দায়িত্ব পাওয়ার পরে যেতে বাধ্য হয়েছিল জামাতের আমিরের মতো। এই যে গেল, ইউনূস যায় নাই কিন্তু, আর তার পুরানো তরিকায় চলে গেছে। কিন্তু শুনেন, সে এই দেশকে বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ভাষা আন্দোলন বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, সেই দেশের নাগরিক না। সে শুধু বুঝে কিস্তি কিভাবে নিতে হবে, কিভাবে আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে, এগুলো সে জানে। সে তো দেশপ্রেম তো তার নাই, কারণ এই দেশের নাগরিকের না, সে এই দেশের সাথে তার কোনো সম্পর্ক নাই কিস্তি তোলা ছাড়া। আপনি খেয়াল করেন, শোনেন, আমি একবার এই যে মাইক্রো ক্রেডিট, আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী, ঢাকায় তার মাইক্রো ক্রেডিট বন্ধ ছিল, সেটা আমি চালু করার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে দেন, আমি চালাবো। তো বলছে, তুমি যদি চালাইতে পারো চালাও। আমি তো এটা চালাচ্ছি না, ঢাকার ভিতরে তো, ঢাকা মাইক্রো ক্রেডিট তিনি আমাকে দিতে চেয়েছিলেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, নিয়ে নিব, সেটা আমি চালাবো দায়িত্ব নিয়ে, মানে টোটাল আমি নিয়ে নিব। বিশ্বাস করেন, যখন আমি হিসাব, আমি বললাম আগে এটা বোঝান, আমি যখন দেখলাম এটা কিভাবে রক্ত চুষে মাইক্রো ক্রেডিট, আমি বললাম আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি এটা এইভাবে মানুষকে ধ্বংস করতে পারবো। মানে মানুষের গ্রামগঞ্জের কাহিনী, মানুষ এর থেকে লোন নেয় 20,000 টাকা, আরেকজনের থেকে নিয়ে ওইটা শোধ করে নিয়ে ঋণে সম্ভবই না। আমাকে যদি পুরো গ্রামীণ ব্যাংকে দিয়ে দেওয়া হয়, আমি এটা চালাবো না, কারণ আমি রক্ত চুষতে পারবো না। আমি বললাম তো, আমি নিজে ঢাকাতে, সম্ভবত তিনি এটা দেখতেছেন, আমাদের ফকিরাপুলের এক বড় ভাই, তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কয়েকজনেরই, বেশ কিছু মানুষের ভালো, তারা ওইটা নিতে চেয়েছিলাম, আমি বন্ধ করে রেখেছিলেন বলে। তার জনবল কম ছিল, বা তিনি আগ্রহী না কোনো কারণে, তার আরো ব্যবসা আছে বড় বড়, এবং বেশ তার ওই মাইক্রো ক্রেডিট অনেক বড়, বেশ বড় একটা পরিস্থিতিতে ছিল, আমি সেটা নেওয়ার। কিন্তু আমি শেষ মুহূর্তে আমি বললাম না, এই 100 টাকা দিয়ে 34-35 টাকা সুদ নেওয়া, মানুষকে এইভাবে রক্ত চোষা যায় না। 100 টাকায় 10 টাকা 12 টাকা হলে তাও মানুষের প্রতি মিনিমাম একটা সিম্প্যাথি, মানুষের প্রতি একটা মানুষের একটা দরদ থাকে। এই 36 টাকা 100 টাকায় এইভাবে রক্ত চোষা আমার পক্ষে সম্ভব না, সম্ভবই না। এটা সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে 8,000 10,000, কিন্তু তাও আবার গরিব মানুষ। ধনী মানুষের কাছ থেকে নিলে কোনো কথা ছিল না, দরিদ্র মানুষের কাছ থেকে, যারা রিক্সাওয়ালা, ছোট ছোট দোকান, এদের যে কি কষ্ট, মানে এটা হাস্যকর ব্যাপার। আর এইটাই সে পারে, আর কিছুই পারে না। পাষণ্ড তো তারা, এমনিতেই তো আমাদের সমাজে প্রচলিত আছে, সুদখোররা খুব পাষণ্ড হয়, খুব ভয়ঙ্কর হয় এরা। আমরা জানি দাদন ব্যবসায়ীরা কেমন হয়। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার গল্প তো আমরা পড়েছি। আর বাংলাদেশেও তো আমরা দেখি সুদখোররা কি করে, তারা যাকে সুদে টাকা লাগায় তার গলায় বাঁধে, গামছা বাঁধে, বাইদে রাখে, তার বাড়িঘর নিয়ে যায়। আমি তো আর মানে ভয়ঙ্কর ব্যাপার।
সুদখোরেরা যে কিভাবে মানুষকে শোষণ করে এই দেশটা। কাবুলিওয়ালাদের আপনি দেখছেন কিনা জানি না, আমাদের গ্রামে থাকতো, তারা গ্রামে গঞ্জে থাকতো, মানুষকে ঋণ দিত, ঋণের ব্যবসা করতো তারা। যদি একটা লোক মারা যাইত, তার কবরে, ঋণ দিয়ে দেবে, কবরে দিয়ে বেদ দিয়ে পিটাইতো। হ্যাঁ সেটাই ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ডক্টর ইউনূস তো তাই, ডক্টর ইউনূস তো সেই কাবলিওয়ালাই। এর বিচার বাংলাদেশের জমিনে হওয়া ফরজ, ফরজে কিফায়া। এর 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 গণ আদালতের বিচার হওয়া উচিত, আদালতে না। সবার বিচার আদালতে হোক। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাচ্ছে, সে আবার গ্রামীণ সেন্টারে ফেরত দিচ্ছে। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখে বললো, আমি আমার দিলাম। থাকতে দেন, দোয়া করি সে বেঁচে থাকুক। এই বিষয়টা কবিতাও লিখেছি, উনি বেঁচে থাকুক, দোয়া করি, কারণ তার পরিণতিটা তো আমাদের দেখতে হবে। আমি দোয়া করি তিনি বেঁচে থাকেন, বাব্বাদিদের ভাষায় বললাম, তিনি তার আয়ু আরো বাড়ুক, কারণ তা না হলে তো তাকে ধরতে পারবো না। আলাপ করবো আওয়ামী লীগের গতকালকে যে নিউজ গুলো আসছে, শেখ হাসিনার সাথে দলের নেতাদের একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে ফিরতে আসবে, হ্যাঁ, কোর্টে সারেন্ডার করবে, অফিস খুলবে, এবং আমার দেশ পত্রিকা ছাপছে একটা গোয়েন্দা প্রতিবেদন বলে 26শে মার্চে ফুল দেওয়ার মাধ্যমে ছাত্রলীগ আত্মপ্রকাশ করবে বাংলাদেশে। কিভাবে দেখেন বিষয়টাকে? আমি এই নিউজটা পড়েছি, সত্য কতটুকু জানি না। সেখানে আমাদের জামালপুরেরও নেতা, আওয়ামী লীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাইয়ের নাম আছে দেখলাম, তিনি ছিলেন, অনেকেই ছিলেন সেখানে, আমাদের জামালপুরেও ছিলেন। যেহেতু আমি জামালপুর নিয়ে প্রমোট করি, জামালপুর শব্দটা নিয়ে আসি, বেশি বেশি একটু সুযোগ নেই আর কি। তো অনেকেই ছিলেন। যদি কথা সত্য হয়ে থাকে, যদি এই খবরের সত্যতা থাকে, তাহলে আমি মনে করি এটা ভালো। কিন্তু আওয়ামী লীগের ত্যাগী নেতারা ছাড়া কেউ নামবে না, কারণ যারা ভোগী, তারা দলে থেকে শুধু লুটপাট করেছে, যারা আখের গুছিয়েছে, তারা নামবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমরা তাদের একটা ফেসবুকে পোস্ট দিতে দেখি নাই। আপনি দেখেন আওয়ামী লীগের যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল, তাদের ফেসবুক নাই। তাদের ফেসবুকে দেখবেন রমজান কেমন চলতেছে, রমজান মুবারক, ঈদের মধ্যে ঈদ মুবারক, তারপরে মানে বড় জোর ফুল ফল এগুলো থাকতো। আমরা দেখেছি তাদের একটা ফেসবুক পোস্ট আমরা খুঁজে পাইনি, কারো কারো ফেসবুক তো ডিঅ্যাক্টিভ, আমরা দেখেছি। সুতরাং যারা ভোগী তারা একজনও আসবে না, তারাই আসবে যে যারা ত্যাগী নেতা আছে তারা। মানে বাংলাদেশের নেতারা আসলেই যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগ এখন কে টিকিয়ে রেখেছে? এখন তো নেতারা নাই। কে টিকিয়ে রেখেছে? আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের যারা সমর্থক, এরা হচ্ছে ডেডিকেটেড আওয়ামী লীগের, এরাই অফিস খুলেছে। আপনি দেখেন এদের কি সাহস, এদের যে স্পিরিট আপনি দেখেছেন, বঙ্গবন্ধুর প্রতি তাদের কি ভালোবাসা, দেশ মাতৃকার প্রতি তাদের কি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি তাদের যে অনুগত, তারা যেভাবে আনুগত্য প্রকাশ করেছে, এটা বিস্ময়কর ব্যাপার। এইভাবে হয় অনেক মানুষ, আমি জানি, আপনিও জানেন, এই যে না খেয়ে থেকেছে তারা কোথায় থেকেছে রাতে জানে না, দিনে কোথায় থেকেছে জানে না, জেলে মরেছে, রাস্তায় মার খেয়েছে, কি ভয়ঙ্কর ব্যাপার। এই কর্মীরাই তো আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। তবে হ্যাঁ, যদি জননেত্রী শেখ হাসিনা বলে থাকেন, এবং যদি আওয়ামী লীগের ত্যাগী নেতারা রাস্তায় নামে, কোনো সন্দেহ নেই সেটা ওই 26শে মার্চের ফুল দেয়া, ওই যে আমার দেশ নাকি চামারের দেশ নাকি রাজাকারের দেশ, কি লেখলো যায় আসে না। কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ আসবেই 2 দিন আগে আর পরে, কেউ তো ঠেকাই রাখতে পারবে না। আপনি নালা ঠেকাইতে পারবেন, আপনি ড্রেন ঠেকাইতে পারবেন, বিলের পানিও মাঝে মাঝে ঠেকাইতে পারবেন, আপনি তো সমুদ্রের ঢেউ ঠেকাইতে পারবেন না, ঝড় জলোচ্ছ্বাস এগুলো ঠেকাইতে পারবেন না। আওয়ামী লীগ হচ্ছে রাজনীতিতে ঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ, এটাকে আপনি কিভাবে ঠেকাবেন? কোনোদিনই পারবেন না। তারা আসবেই, ওরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। এবং আমার কেন, আর যদি আওয়ামী লীগকে আমি বলেছি তো, আওয়ামী লীগকে যদি তারা স্বাভাবিকভাবে না আসতে দেয়, তাহলে সবার কপালে খারাপই আছে। মানে এমনি তো খারাপই এদের আছেই, আর যদি স্বাভাবিক গতিতে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়, তাহলে বিএনপির কপালেও খারাপই আছে। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হইতে হবে। বরং এরা যদি বুদ্ধিমান হয়, তাহলে আওয়ামী লীগকে স্বাভাবিক গতিতে ফিরতে দিবে। তা না হলে তারা সব ভেঙে চুরে, অর্থাৎ আপনি যদি একটা বাঁধ দেন, মানে একটা বন্যার সময় যদি আপনি বিলের মাঝখানে বাঁধ দেন, সেই বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু আরো ক্ষতি বেশি হয়। পানিকে স্বাভাবিক গতিতে আসতে দিতে হবে, ঠিক আওয়ামী লীগকে ওইভাবে আসতে দিতে হবে। আর আওয়ামী লীগ আপনি কোন আইনে নিষিদ্ধ করবেন? ডক্টর ইউনূসের কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? বাংলাদেশের আপনি 50% দলের প্রতিনিধি দলকে আপনি নিষিদ্ধ করবেন? এটা তো হাস্যকর, হয় না, হতে পারে না। বরং আর কিছুদিন যদি মনে করেন আরো 17 মাস যদি আটকে রাখে, আওয়ামী লীগ তো বিপ্লব ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে, পরে দেশে ঢুকে পড়বে। যারা মনে করে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, তাদের রাজনৈতিক কাণ্ড
জ্ঞান কম, অথবা তারা অতি আবেগে বা দিবা স্বপ্নে বসে আছে। কেন আওয়ামী লীগ ঢুকবে, ভয়াবহ রকম ঢুকবে যদি তারা বিরোধিতা করে। আর 26 আমি মনে করি ওই চামারের দেশ যেটা বলছে যদি সেটা সত্য হয় তাহলে ভালো খবর। 26 মার্চে হলদিয়ার মধ্যেই আওয়ামী লীগ আত্মপ্রকাশ করুক, সমস্যা কোথায়? বা আরো আগে করলেই সমস্যা কোথায়? কালকেই নেমে গেলে সমস্যা কোথায়? আর জননেত্রী শেখ হাসিনা যদি নির্দেশ দিয়ে থাকেন, ওই নেতারা কবে আসবে জানি না, কর্মীরাই দেখবেন অফিস খোলা শুরু করে যেমন দিয়েছে ওইভাবে তারা খুলে ফেলবে, এটা আমি বিশ্বাস করি। জি।